শুভ সন্ধ্যা এবং অনিন্দ সুন্দর সন্ধ্যা। সপ্তাহ ঘুরে আবার এলাম লেডিস ক্লাবের আড্ডায় এবং তোমরা আছো আমাদের সাথে, আর আছে আমার সাথে 3 গণিকন্যা। এক ছিল সত্যজিৎ রায়ের গুণী 3 কন্যা, আর আমি এখন বসে আছি 3 জন গণিকন্যাকে নিয়ে। পরিচয় করিয়ে দিচ্ছি: সঙ্গীতা খান, গণমাধ্যম কর্মী এবং আবৃত্তি শিল্পী; শিরিন বেবি, লেখক, কবি এবং আবৃত্তি শিল্পী; আর মাহি ফারহানা, লেখক, কবি এবং যথারীতি তিনিও আবৃত্তি শিল্পী। বাহ, আজকের বিষয়টা আমাকে একটু চশমা দেখে বলতে হবে মনে হচ্ছে। স্বাচ্ছন্দ্য যেখানে, আমার তো মনে হচ্ছে যে আজকের সকল স্বাচ্ছন্দ্য চলে এসেছে আমাদের এখানে। 3 স্বচ্ছন্দ নারীকে নিয়ে আমরা আড্ডা দিব, কথা বলবো, আমাদের সাথেই থাকতে হবে। সঙ্গীতা, নিজের পরিচয়টা একটু নিজের মতো করে দিলে আমার খুব ভালো লাগবে। আমি সঙ্গীতা খান, আমি নিজেকে একজন গণমাধ্যম কর্মী পরিচয়টাই দিতে পছন্দ করি। পেশায় সংবাদ উপস্থাপক, নেশায় আবৃত্তি অনুরাগী, লেখালেখির সঙ্গে আছি সেই শৈশব থেকে। আর এখন চেষ্টা করছি আবৃত্তির প্রতি আরও বেশি মনোযোগ দিতে, কারণ দীর্ঘ বহু বছর সংবাদ উপস্থাপনায় থাকার কারণে আবৃত্তির দিকে সেইভাবে মনোযোগটা দেওয়া হয়ে ওঠেনি। এই মিলে হচ্ছে আমি। এবার শিরিন বেবি। আমি মূলত গৃহিণী, কিন্তু আমি এখন যেটা নিজেকে পছন্দ করি বলতে, যে আমি লিখছি, লেখালেখি করছি, যেহেতু সেজন্য নিজেকে লেখক বলতে পছন্দ করছি। সেই সাথে আমি একজন আবৃত্তিকার হবার চেষ্টায় আছি। এটাই আমার এখনকার চিন্তা এবং ভাবনা। অসাধারণ ব্যাপার। এবং ও যে মানে গৃহিণী বললেন আর কি, হ্যাঁ, মানে গৃহের রূপসজ্জাকারী বলা চলে, এবং তার কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলি আমরা একটু পরপর শুনতে পারবো। ঠিক তো? অবশ্যই। মানে আমি ঠিক জেনেছি তো? হ্যাঁ, ঠিক জেনেছেন একদম। তারপরে মাহি ফারহানা। আমি মাহি ফারহানা, আমি মূলত একজন আবৃত্তি কর্মী এবং তার পাশাপাশি লেখালেখি করছি। তাছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণ কাজগুলো করার চেষ্টা করে থাকি। আর যেহেতু লেখালেখি করি, যার কারণে দেখা যায় যে হয় না যে অনেক সময় সবার সাথে একটা পরিচিত হওয়া, বন্ধুত্ব করা, এই জিনিসটা আমার খুব প্রিয়। তো এবং মাঝে মাঝে খুব ঝাঁঝালো বক্তব্য দেয়া হয়। হ্যাঁ, আমি সত্যকে সত্য বলার চেষ্টা করি সব সময়, যেটা আমার কাছে মনে হয় যে এটা বলা উচিত, আমি বলে ফেলি। বাহ, অসাধারণ। তো এই যে আমি আবার এদিক থেকে ক্রমান্বয়ে যেতে থাকি, এই যে আমাদের আজকের বিষয় স্বাচ্ছন্দ্য যেখানে, এ ব্যাপারে কি মনে আসছে এখন? অবশ্যই স্বাচ্ছন্দ্য না থাকলে আপনি কিন্তু যে কোনো কাজ আপনি কিন্তু করতে পারবেন না। আপনার ভেতরে স্বতঃস্ফূর্ততা আসবে না, আপনার ভেতরে মানে প্রত্যেকটা কাজে করতে গেলে আপনার স্বাচ্ছন্দ্যবোধ থাকতেই হবে। এবং সেটা শুধু লেখা বা বলাতে না, আপনার বহিঃপ্রকাশটাও সেরকম হতে হবে। তা না হলে কিন্তু আপনি যে আপনি সেটা আপনি প্রকাশ করতে পারবেন না কখনো। কি ঘরে কি বাইরে, হ্যাঁ, কি ঘরে কি বাইরে, সব জায়গায় আপনার স্বচ্ছন্দতা না থাকলে আপনি আসলে নিজেকে কখনোই বহিঃপ্রকাশে। মানে মাহি কি ধরনের স্বাচ্ছন্দ্য পছন্দ করে? আমি মূলত হয় না যে লেখালেখিতে আমার খুব, মানে আমি কথা বলার চেয়ে বেশি লিখতে পছন্দ করি, এটা তো আমার স্বাচ্ছন্দ্য। আবার আবৃত্তি আমার খুব প্রিয় একটা জায়গা, যেখানে আমি ভীষণভাবে স্বাচ্ছন্দ্য, যে আমার সারাদিন কেটে যায় আবৃত্তির সাথে, বইয়ের সাথে, কবিতার সাথে। তো এই জায়গাগুলো হচ্ছে আমার স্বাচ্ছন্দ্য। কিন্তু গৃহিণী হিসাবে যে রান্নাঘর, ওটা আমার খুবই বিরক্তিকর একটা জায়গা, যে রান্নাঘরে যে আমাকে থাকতে হবে। তার চেয়ে আমার স্টাডি রুমটা আমার খুব স্বাচ্ছন্দ্যের জায়গা। আর শিরিন বেবি, শিরিন বেবির স্বাচ্ছন্দ্যময় জীবন কেমন? আমার স্বাচ্ছন্দ্য সেটাই, আমরা প্রত্যেকেই নারী, যেহেতু আমাদের ঘর সংসার সব কিছুই তো আমাদের মানিয়ে চলতে হয়, তাই না? সেই জায়গাগুলো, সেখান থেকে আমার প্রথম স্বাচ্ছন্দ্য যদি বলি, তখন ছিল সন্তান, রান্নাবান্না, যেটা মাহিও বলল যে রান্নাবান্না ওর বিরক্তি, কিন্তু আমার সেখানে স্বাচ্ছন্দ্য ছিল। আমি খুব পছন্দ করি বিভিন্ন রকমের রান্না করাটা। তো সেখান আমার এক এক সময় এক এক ঝোঁক ওঠে আসলে, মানে বসে থাকার জন্য না, মানে আমি স্বাচ্ছন্দ্য ফিল করি ওইটাই, আমি কখনো বসে থাকবো না, যখন যেটা ভাল লাগছে তখনই সেটা করার আগ্রহ প্রকাশ করি। তো সেখান থেকে এখন আমি লিখছি, লেখালেখি করছি, কবিতা পড়ছি, গান শুনি। গান শোনাটা খুব মজা লাগে, যখন নিজেকে নিজের ওই গানের ভেতরে ঢুকিয়ে রাখতে খুবই পছন্দ করি। তো আমার যেটা আছে যে ঘর সাজানোর যে একটা নেশা, সেটা আমার নাই, কিন্তু আমার লেখালেখি, রান্না বান্না এবং এখন কিছু কিছু বাগান করা, মানে ঘরের গাছ লাগানো বারান্দায়, সেটাও এখন ভালো লাগছে আমার কাছে।
এভাবেই সময়টা কাটাই, আসলে স্বচ্ছন্দেই কাটাই। যদি বলেন স্বচ্ছন্দ বললেন, সেই স্বচ্ছন্দটা এটার ভিতরেই চলছে, ছন্দে ছন্দে চলছে আমাদের। একদম। আজকে তো একদম। 3 জন আবৃত্তি শিল্পী, 3 গুণী আবৃত্তি শিল্পী। সেটাই। আমাদের অনুষ্ঠান এমনিতেই ছন্দে ছন্দে দুলে আনন্দে বয়ে যাবে বলে মনে হচ্ছে। সেটাই। সঙ্গীতার কাছে কেমন আজকের বিষয়টির ব্যাখ্যা অথবা গভীরতা? আমার স্বাচ্ছন্দ্য ছোটবেলা থেকেই নাম রেখেছেন বাবা মা সঙ্গীতা। বাহ, তারাই হয়তো চেয়েছিলেন যে পড়াশোনা এবং একজন শুদ্ধ মানুষ হবার পাশাপাশি একজন সংস্কৃতি কর্মী হিসেবে যেন বড় হই। তো ছোটবেলা থেকে আমার সাংস্কৃতিক জগতের যতগুলো ধাপ আছে সবগুলোতেই বিচরণের সেই স্বাচ্ছন্দ্য বোধটা আছে, সেটা নিয়েই আমার বেড়ে ওঠা। বড় হতে হতে মনে হলো যে আমি আসলে গণমাধ্যমেই কাজ করতে চাই। বড় হয়ে কি হতে চাও যখন মানুষ জিজ্ঞেস করতো, আমার ছোটবেলায় মনে হতো যে আমি আসলে গণমাধ্যম কর্মীই হতে চাই, এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার রিজিক বলি বা আমার কাজের জায়গাটা সেখানেই হয়েছে। সেই জায়গাটাতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। একাধারে সেটা উপস্থাপনা হোক, সঙ্গীতের জায়গা থেকে হোক, প্রোডাকশন হোক, যেহেতু আমি দীর্ঘ বহু বছর প্রোডাকশনে ছিলাম, ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি যে কোনো নতুন কিছু সৃষ্টি, সেটা হোক প্রোডাকশন, হোক একটা কবিতার নির্মাণ, হোক একটা গানের নির্মাণ। নিজে গান লিখতে পছন্দ করি, বহু বছর শিখেছি, এবং পরিবার হচ্ছে একটা সবচেয়ে বড় স্বাচ্ছন্দ্যের জায়গা আমার। একদম। আমার 3 বন্ধু হচ্ছে আমার 3 বাচ্চা, ওরাই আমার বেস্ট ফ্রেন্ড সবার আগে। এবং এই যে পরিবারের এবং এক্সটেন্ডেড ফ্যামিলি যারা, মানে আমাদের বিয়ের পরে যে পরিবারটা হয়, এই 2 পরিবারের সবাইকে হাসি মুখে রাখতে পারা, দেখতে পারা, এটা ভীষণ রকমের স্বাচ্ছন্দ্য দেয় আমাকে। আমি চেষ্টা করি, এখনও সেটা চেষ্টাতে আছি, কতটুকু সফল হয়ে জানি না। এর বাইরে হচ্ছে আমার পুরো জগৎটা জুড়েই হলো আমার সৃষ্টিশীল কাজগুলো। এটার মধ্যেই আমি বেঁচে থাকি, বন্ধুদের সঙ্গে নিয়ে বেঁচে থাকি। আমাদের 3 জনের আজকে একত্রে এখানে আসার একটা মূল কারণ হচ্ছে আমাদের 3 জন আমরা এক সুতোয় গাঁথা। এখন আমাদের একটা তাই নাকি? ছোট্ট একটা শিশু সংগঠন আছে, চিলে কোঠায় চিরকুট। এটা শুদ্ধ ধারার সংস্কৃতি চর্চার আমরা একটা চেষ্টা করছি। সেখানে আমরা 3 জন, হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন দারুণ স্বাচ্ছন্দ্যে কাজ করছি 3 বন্ধু মিলে, এবং চাইছি যারা এই যে একটু কবিতা, সাহিত্য, যে কোনো শুদ্ধ সংস্কৃতির চর্চার সঙ্গে জড়িত থাকতে চান, তাদেরকে যেন একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়। তারা সবাই আসলে বলেন যে আমরা কোথায় স্বাচ্ছন্দ্যে কাজ একদম। করতে পারবো, তো অনেকেই তাদের কিন্তু স্বাচ্ছন্দ্যের খোঁজে, জন্য হ্যাঁ। আমরা কাজ করে যাচ্ছি। বাহ, তার মানে চাহিবা মাত্র বাহককে স্বাচ্ছন্দ্য দিতে বাধ্য একদম থাকিব। একদম। অসাধারণ ব্যাপার। এবং দুটো বাক্যে সে কিন্তু অনেক বিশাল গভীর কিছু বলে ফেলেছে। এক হলো তার 3 সন্তান, 3 জনেই তার বন্ধু, আর 2 হলো যে বৈবাহিক সূত্রে আমরা আরেকটা পরিবার পাই, এবং এই 2 পরিবার মিলে যে পরিবার, সেইটা যদি ভালো থাকে তাহলে ঘর তো ভালো থাকবেই, সমাজ ভালো থাকবে, সবাইকে নিজে ভালো থাকা যায়, সবাইকে ভালো সবাইকে রাখতে একা পারলে ভালো, হ্যাঁ, ভালো নিজে থাকার ভালো ব্যাপারটা থাকা কিন্তু যায়। একা থাকা যায় না একদম। একা একা ভালো আশেপাশে- থাকা যায় না, এটা না, হচ্ছে আমি একদম বুঝি। শতদলের মতো একদম। অনেকগুলি মিলিত রূপ যদি থাকে, সেটাই। তাহলেই ভালো থাকাটা সুন্দর প্রস্ফুটিত হয়। একদম, একদম। তো এই যে 2 পরিবারের কথা আজকাল কিন্তু যদিও আমরা এই যাব না, মানে আমাদের প্রসঙ্গ থেকে বাইরে যাব না, তারপরে ভীষণ ভালো লাগলো এইটা ভেবে যে এখনকার ছেলেমেয়েরা বিশেষ করে বা দম্পতি যারা আছে, তারা কিন্তু একটু একা থাকতে পছন্দ করে, মানে একা থাকাতেই তাদের স্বাচ্ছন্দ্য। তো সঙ্গীতার কাছ থেকে তারা হয়তো আজকে শুনে নিল বা শিখে নিল যে না, 2 পরিবার মিলে আরেকটা বৃহৎ পরিবার তৈরি করা যায়, এবং তাকে নিয়ে যদি ভালো থাকা যায়, পথ চলা যায়, তাহলে পরিবার ভালো তো সমাজ ভালো, সমাজ ভালো তো রাষ্ট্র ভালো, এবং এভাবে একদিন মানে বিশ্বময় ভালো ছড়িয়ে দেয়া যাবে। অসাধারণ, অসাধারণ, ভীষণ ভালো লাগলো। আচ্ছা, লেখালেখি, এই যে দারুণ একটা বই, শিরিন রোজনামচাই শিরিন, এই লেখালেখিটা কবে থেকে এলো? লেখালেখিটা তো আসলে সৃজনশীল যে কোনো কাজ ভেতরে থাকে, তাই না? একদম। হ্যাঁ, প্রস্ফুটিত হয় কবে, সেটা হলো প্রশ্ন। আমরা যখন ছোট থেকেই আমরা আসলে ওই যে একটা বললো পারিবারিক পরিমণ্ডল যেটা থাকে, আমাদের গান নাচ থাকে, লেগেই থাকে, সুকুমার তাই না? বৃত্তি যা আছে হ্যাঁ, তা কিছু ওটা আমাদের পরিস্ফুট থাকে করবার তো, কিন্তু একটা লেখালেখিটা বাসনা। আমার ছিল না। আমার কিন্তু, আমি গান করেছি, হ্যাঁ, কিন্তু আমি লেখালেখির মধ্যে ছিলাম না। কিন্তু আমি খুব ভালো বাংলায় নোট করতাম। আমাদের সেই বাংলার যে গল্পগুলা, স্কুলের যেগুলো, সেগুলোকে আমি খুব ভালো করে পড়তাম, ভালো করে করতাম। তো সেখান থেকেই মনে হয় ভিতরে আমার ছিল। তো আমি যখন আমার
কিছুদিন মানে 10, 12, 15 বছর আগে আমার মনে হলো যে একটু একটু লিখি। যখন আমার সাংসারিক ঝামেলা থেকে আমি একটু মুক্ত হলাম, তখন নিজের মনেই কিছু কিছু লিখতাম। অনেকটা সোশ্যাল মিডিয়া যেটা যদি বলি, ফেসবুকে আমরা একটা ছবি দেখে কোথাও বেড়াতে গেলাম, সেখান থেকে লিখলাম, কিছু স্মৃতি কথা লিখলাম। দেখি যে বন্ধুরা বেশ সাড়া দিচ্ছে আমাকে, বাহ। তোমার লেখা ভালো, তোমার লেখা পড়তে ভালো লাগে, শিরিন একটু লিখো। আবার যদি 2 দিন বন্ধ থাকে আবার নক করে, আজকে লেখা পাচ্ছি না তোমার, তখন মনে হলো লিখি। এই যে লিখতে লিখতে চলে আসলাম, তখন ছিল লেখা। এই জন্যই বইটার নাম ছিল রোজ নাম চাই শিরিন। অনেকটা ডায়েরি লিখে যে আমরা প্রতিদিনের ডায়েরির মতো করে আমার সেই স্মৃতি কথা, প্রতিদিনের কথা লিখতাম। এরপরে একজন আমাকে বললেন যে আপনার ভিতরে কবিতা আছে, আপনি লিখুন। বাহ। তো আমি বললাম আমি জানি না কবিতা লেখা। বললো না, আপনি লিখেন, আপনি লিখলেই হবে কবিতা। তো সেখান থেকে কবিতায় ঢুকে চলে আসা। তো কবিতায় আসার পরে আমি জানি না কবিতা কি হচ্ছে, কিন্তু আমার লেখা হচ্ছে। আমি এই জন্য বলে আমি লিখি। তো লিখতে লিখতে তখন অনেকগুলো লেখা হলো। তারপর চিন্তা করলাম লিখে বসে থাকলে আসলে আপনার জিনিসটা আপনি পথটা ফেলবেন কোথায়, পাটা ফেলবেন কোথায়? আপনার তো সামনের দিক থাকতে হবে, আগাতে হবে। এই আমার আগানোর জায়গাটা হলো বই। একটা বই করার পরে আমার মাথায় আসবে আমি লিখি, লেখা বন্ধ করব না, আরেকটা বই থাকবে আমার। তারপরে 45 বছরের 45 বছরের অরুন্ধতী রায় যখন একটা বই বের করলো, তখন সেটা একটা ইন্সপিরেশন নিজেদের জন্য, যে ওনার একটা বই জায়গায় জায়গায় বই মেলায় থেকে শুরু করে বইয়ের লাইব্রেরিগুলোতে ওনার একটা বই থাকে, সেটা কত বড় একটা অর্জন নিজের জন্য। হ্যাঁ, তো সেখান থেকে চিন্তা করে যে বই এমন একটা জিনিস আমাকে রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সে। তো সেখান থেকে বইয়ের চিন্তা 2024-23 প্রথম বেরিয়েছে ওই বইটা। তারপরে 2025-এ আরেকটা, 25-এ আরেকটা বের করেছি আমি। বাহ। তো লেখালেখি সেভাবেই চলছে। লেখালেখির যে গল্প অনুষঙ্গ, তাতে মনে হলো যে মানে স্বাচ্ছন্দ্যগুলি যেন গুটি গুটি পায়ে সব এগিয়ে এসেছে শিরিন বেবির কাছে। সব ধরা দেবে আপনাকে, আপনি যখন যে পথে হাঁটবেন পথ অটোমেটিক আপনার কাছে চলে আসবে। হ্যাঁ, এটা নিয়ম। অসাধারণ অসাধারণ ব্যাপার। আমাদের পাশে আরও একজন লেখক আছেন, লেখক, কবি এবং আবৃত্তি শিল্পী মাহি ফারহানা। এটা অনেকটা রোজনামচার মতোই না? হ্যাঁ, রোজনামচার মতো। জুলাইয়ের নামটাও ওরকম, রক্তাক্ত জুলাইয়ের ডায়েরি। তার মানে অতি সম্প্রতি লেখা। এটা 2024-এ লেখা। দেখা, মানে আমার চোখে দেখা যে ঘটনাগুলো আমি সেগুলোকে এখানে তুলে এনেছি কবিতার ভাষায়। মানে এটা কবিতা বলবো না, এটা আমার প্রত্যেক দিন যে ঘটনাগুলো ঘটছিল আমার সামনে, বা আমি সমসাময়িক যে ঘটনাগুলোকে আমি একদম চোখের সামনে দেখেছি, সেগুলোকে আমি জাস্ট ইয়েতে লিখে রেখে, মানে ডায়েরিতে লিখে রাখতাম। লিখে পরে মনে হলো যে না, এটা যখন লিখেই রাখলাম, এটাকে একটু লিপিবদ্ধ বা একটা বইতে রূপ দেওয়া যেতে আমার মধ্যে আছে তা ছড়িয়ে দেওয়া। সেটাই, যে আসলে এই ঘটনাগুলো তো আমরা একটা সময় ভুলে যাব, একটা সময় হয়তো এটা রং পাল্টাবে। সেই রংটা হয়তো আমি একদিন মানে আমার বাচ্চাদেরকে হয়তো বলতে পারবো না সেই জায়গাটাতে, তখন আমার বাচ্চারা এই বইগুলো দেখে হয়তো বলতে পারবে যে না, এই ঘটনাগুলো আসলে ঘটেছে, আমার মায়ের দেখা ঘটনাগুলো। তো সেই চিন্তা থেকে আসলে এই বইটা বাচ্চা সহ। এবং আবার ঘরে আসবো, হ্যাঁ, ঘরের স্বাচ্ছন্দ্য নিয়ে কথা বলবো। তার আগে একটু সময় হলো বিরতি নেবার। বিরতিতে যাচ্ছি এবং যথারীতি ফিরে আসবো। আড্ডায় তোমরা থাকবে এবং সাথে থাকবে এখানে অবস্থানরত 3 গুণী কন্যা। সেই পর্যন্ত সাথেই থেকো। যথারীতি ফিরে এলাম বিরতি শেষে। স্বাচ্ছন্দ্য যেখানে, আমরা আছি সেখানে। চলছে লেডিস ক্লাব আড্ডা, ঘরে এবং বাইরে। আমরা কোথায় যেন ছিলাম? আমরা ছেলে মেয়ের জায়গাতে এসে। আসলে আড্ডা মানেই তো হাড়ির খবর, তাই না? আজকে যদি একটু হাড়ির খবর না নেই তাহলে কি করে হয়? অবশ্যই। আর মেইলি আড্ডা মানে হাড়ির খবর। একদম একদম। এই যে গুণী 3 জন মানুষ, 3 জনেই সুন্দর আবৃত্তি করে, 3 জনেই লেখালেখি করে, 3 জনেই সমাজ উন্নয়নে কাজ করে। তো তাদের সংসার না জেনে কেমন, সেই ছবিটা একটু ছোট্ট করে যদি মাহি ফারহানা বলতো। বিয়ের কত বছর চলছে? 26 বছর। 26, অর্থাৎ 25 পেরিয়ে 26 চলছে। কেমন লাগছে? এখানকার স্বাচ্ছন্দ্যটা কেমন? আমি খুবই এনজয় করি আমার বিয়ের লাইফটা। মানে 2000 সালে আমার বিয়ে হয়েছে, কিন্তু 2000 সাল থেকে 25 বছর ক্রস করে এখন 26-এ পড়ছে। মেয়ের 26 তারিখে 26 বছর পড়বে। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় কি প্রত্যেক দিনই আমার কাছে নতুন।
এবং আমি বা আমার হাজব্যান্ড কখনো আমি আমার হাজব্যান্ডের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ সে কখনো আমাকে ফিল করতে দেয়নি যে সে আমার হাজব্যান্ড, এই জিনিসটা সে ফিল করতে দেয়নি। সে সবসময় আমার একটা পাশে একজন সঙ্গী বা একজন বন্ধু হিসাবে, মানে একদম এক পায়ে যেভাবে মানে ও একটা স্টেপ দিলে আমি একটা স্টেপ দিচ্ছি, বা আমি একটা স্টেপ দিলে সে একটা স্টেপ দিচ্ছে, মানে একদম সমান তালে আমরা চলছি। তো এই জন্য আমার কাছে বিয়ের লাইফটা আমার খুব এনজয়েবল মানে লাইফ, আর প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করি, এবং আমার বাচ্চারাও এটা খুব ফিল করে যে বাবা মার সম্পর্কটা তারা খুব এনজয় করে, আসলে খুবই এনজয় করে। আমার মানে ছেলের বাচ্চাদের বয়স জন্য হলেও আমাদের আসলে যুগলে মঙ্গলে থাকা উচিত। একদম। আমার ছেলের বয়স এখন 25-এ পড়ে যাবে, কিন্তু ও খুব ভালো, খুব মানে বলে, মাঝে মাঝেই বলে যে মা তোমাদেরকে দেখলে মনে হয় যে আমরা খুব লাকি, যে আমরা তোমার ছেলে মেয়ে। অন্য বাবা মাদেরকে আমরা দেখি মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে গল্প করলে, ফ্রেন্ডদের গল্পগুলো শুনি, তখন মনে হয় যে না আমরা খুব লাকি। বা আমার মেয়ে যখন বলে মা আমার মা সবচেয়ে বেস্ট মা, আমার মা আমার সবচেয়ে মানে ভালো বন্ধু, আমার বাচ্চাদের বন্ধু আসলেই আমি, মানে আমরা দুজন। মা অবশ্য সবাই সব বাচ্চার কাছে আমার best, হাজবেন্ড কিন্তু সহ বাবা মা সহ best বন্ধুত্ব হওয়া, একদম বেস্ট হ্যাঁ, হওয়াটা খুব মানে রেয়ার, খুব দরকার। এবং আমার বাচ্চার ফ্রেন্ডরা আমার খুব ভালো বন্ধু, বাহ, এবং আমার বাসায় আড্ডা চলে, ওদের আড্ডা সম্পূর্ণ আমার সাথে, আমার বাসায় আমার হাজবেন্ডের সাথে। তার মানে এক কথায় বলা যায় যে মাহির সংসার একটি স্বাচ্ছন্দ্যময় স্থান, যেখানে একদম, বাচ্চারা, বাচ্চার বন্ধুরা সবাই স্বাচ্ছন্দ্য বোধ একদম করে। অভয়ারণ্য বলা যায় অর্থাৎ আমার বাচ্চা বন্ধুদের স্বাচ্ছন্দ্য জন্য। যেখানে বিষয়টার সাথে তাহলে আজকে একেবারেই মানে একাত্মতা। আর তিনজনের একটা অদ্ভুত মিল, না? একটা মিল তো সঙ্গীতা বলেছে তাদের, কিন্তু আরেকটা মিল আমি মনে হয় একটু বের করে ফেললাম, সেটা হলো যে তিনজনেরই বিয়ের বয়স 26-এ পড়েছে। এটা কি করে সম্ভব? এটা কি যুক্তি করে নাকি শিরিনের কাছে যাচ্ছে? এটা কি যুক্তি করে করা হয়েছে? যুক্তি করে আসলে এখন চলার পথে আমাদের বন্ধুগুলো আমাদের বয়সী বন্ধুরাই আসছে, কারণ তখন তো তাদের বন্ধু আমি ছিলাম না, তো আমি জানি না তারা কি করে আমার সাথে চলে আসছে। তো আমারও বয়স 26, বিয়ের বয়স চলছে 26। আপনি প্রশ্ন করছেন স্বাচ্ছন্দ্য কেমন, তাই তো? কেমন? স্বাচ্ছন্দ্য বলেই আজকে আমরা তিনজন স্বাচ্ছন্দ্যে এসে আপনার আয়োজনে আসছি। আমরা সেই জায়গাটাকেই সময় দিয়েছি। প্রত্যেকটা জিনিসকে যত্ন করতে হয়, নার্সার করতে হয়, না? আমরা গাছকে যতটা যত্ন করি তার ফুল ফল আমরা সেভাবে আলগা পাই। করে দিতে হয়, হ্যাঁ। তারপর একটু জলে ভেজাতে হয়। অসম্ভব যত্ন। এই যত্নের আপনি কোনো মানে নিয়ম পাবেন না যে কে কতটা করেছে। এক একজনের সংসারের ধাঁচ এক এক রকম, কারোর সাথে কারো মিলবে না। তো আমার যখন মনে হয়েছে আমার সংসারে পুরোটা সময় আমার দিতে হবে আমার বাচ্চার জন্য, আমার বাচ্চার স্কুল আনা নেওয়া, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো থাকে, সেগুলোর পেছনে আমাকে সময় দিতে হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের ব্যস্ততা বেশি। ওই সময়টা আমি যথেষ্ট সুন্দর করে দিয়ে আসছি বলেই আজকে আমি এখানে বসেছি স্বচ্ছন্দে। আমার কোনো চিন্তা ভাবনা নেই আমার বাচ্চাগুলোর পড়াশোনা, বড় মেয়েটা গ্র্যাজুয়েশন শেষ করেছে, এরকম কোনো না। কারণ আমি ওই সময়টা যখন টেনশন থাকে আপনি কাজ করতে পারবেন না। কোনো জায়গায় আপনার যদি অস্থিরতা থাকে, আজকে যদি মাহির বা সঙ্গীতা বা আমার কোনো বাচ্চার অস্থিরতা থাকতো যে ওর ওখানে যেতে হবে, আমাকে থাকতে হবে, সেখানে আমরা ঠান্ডা মাথায় বসে কাজ করতে পারবো না। তো আমরা সেই জায়গাটা পেরিয়ে এসে তিনজন এই জন্যেই একটা সংগঠন করতে পেরেছি। এখন আমরা পুরোপুরি সময় দিতে পারবো, মানুষের জন্য দিতে পারবো। হ্যাঁ, আমাদের আর নিজেদের জন্য নেই, আমাদের এখন মানুষের জন্য দেওয়ার সময় এসে গেছে। আমরা নিজেরাও চলবো, পাশে 10 জনকে নিয়ে চলতে পারবো। ওই ব্যাপারটা আসলে যদি ওই রকম বলি খুব সহজ করে, যে সংসারটা একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো, অবশ্যই সেখানে যার যত বেশি স্বাচ্ছন্দ্য আছে সে তত বেশি তা বিলাতে পারবে। তো মাহি, ফারহানা এবং শিরিনের সেটা পুরোপুরি আছে ব্যাংক অ্যাকাউন্ট, একেবারে মানে যথাযথ। হ্যাঁ, আমরা সেখান থেকে চাইলেই কিছু ধার করে নিতে পারবো, সেই সময়টা নিতে পারবেন আমাদের থেকে। আর সঙ্গীতা কথায় কথায় বলছিল যে তার 3টা বন্ধু বাচ্চা আছে। হ্যাঁ, তার মানে আমি একটা প্রশ্ন করি, মানে আমার ব্যক্তিগত জানার জন্য, সেটা হলো যে যারা নাকি 3 বাচ্চা, মানে সাধারণত সবাই তো 2 বাচ্চাই নিতে চায়, বা এখনকার জগতে এরকমই হয়, কারণ বেশি বাচ্চা কাচ্চা এখন আর আগের মতো নিতে চায় না, 6টা 7টা। কিন্তু 3টা যাদের, তারা নাকি একটু বেশি সুখী হয়। এটা কতখানি সত্য? আমার
ছোটবেলা থেকে চাওয়া ছিল যে আমার মিনিমাম 6টা বেবি হবে আমার, ওরে বাবা। কারণ আমার বাবু খুব পছন্দ, সেটা যে কোনো বাবু, মানে যে কোনো প্রাণী, মানুষ এবং যে কোনো প্রাণীর বাবু, শিশু। হ্যাঁ শিশু এবং বাচ্চা মানে আমার ভীষণ পছন্দ। আমি যখন আমার স্কুল কলেজে একটু আমার টিন লাইফটা, যখন আমি আশেপাশ থেকে ধার করে বেবি নিয়ে আসতাম, বাহ। মানে ওই খালার বেবি, ওই ফুপির বেবি, চাচির বেবি, হ্যাঁ তাদেরকে এনে আমি টেক কেয়ার করতাম। তো সেই জায়গা থেকে ছোটবেলা থেকে এটা চাওয়া ছিল। আর আমার বাবা মার আমার পরে যমজ 2টা ভাই হয়ে মারা গিয়েছে আমার। তো আমি ওই যমজ ভাইগুলোর জন্য যখন আমার বাবাকে দেখেছি, তখন তার আল্ট্রাসোনোগ্রাফি ছিল না। তো হওয়ার পরে আব্বু দৌড়ে গিয়ে একদম যমজ টুপি, পেন্টু, নিমা, জামা এগুলো কিনে এনেছে। ওই থেকে আমার ভেতরে হচ্ছে যমজ বাচ্চার একটা আকাঙ্ক্ষা। প্রবল আকাঙ্ক্ষা বলতে যা বোঝায়। আমার বেবি হওয়ার সময় আমি একদম আল্লাহর কাছে নফল নামাজ পড়ে একদম কায় মনোবাক্যে চেয়েছি যে আমার যমজ বাচ্চাই লাগবে, এবং যদি আপনি আমাকে একটু বেশি ভালোবাসেন তাহলে আমাকে যমজ মেয়ে বেবি দিবেন, আরেকটু যদি বেশি ভালোবাসেন তাহলে আইডেন্টিক্যাল দিবেন, আর যদি আইডেন্টিক্যাল না হয় তাহলে দিবেন না। তো আলহামদুলিল্লাহ আমার যমজ মেয়ে বেবি, আইডেন্টিক্যাল টুইন্স, এবং তারপরে হচ্ছে আমার ছেলে। তো আমার জন্য তো আসলে আমার ঘর ভর্তি, আমি বলবো যে আল্লাহ তার নিয়ামত ঢেলে দিয়েছেন একদম আলহামদুলিল্লাহ। একদম, মানে এবং এত স্বাচ্ছন্দ্যের অসাধারণ। জায়গা থেকে যেটা যে আমার আরেকটা খুব ভালো লাগার জায়গা কাজ করে যে আমার যে শাশুড়ি মা, আমরা বলি বিগ বেবি, ওনার সাথে উনি মারা গিয়েছেন 21 সালে। আমরা একসঙ্গে আমরা বলি যে ওনার সঙ্গে আমরা ছিলাম, হ্যাঁ একসাথে। তো সেই জায়গা থেকে আমার বাচ্চার একটা পরিপূর্ণ মোটামুটি ফ্যামিলি বলতে যা বোঝায়। দাদির আদর, হ্যাঁ, নানির নানা আদর। নানুর আদর, আমার বাবা মা ওদের আরেক বন্ধুর মতো করেই তারা মেশেন। তো এই জায়গাটা হচ্ছে আমি পরিবারটাকে যে বাচ্চাদেরকে চেনানো, যেটা মাহি বললো যে মাহির বাচ্চারা গর্ব করে, মাহির আমাদের যে বদরুল ভাই, এবং আমরা রাজসাক্ষী বদরুল ভাই তাকে কি পরিমাণ সাপোর্ট করে। আমিও কিছুটা এবং এই একই জিনিসটা আমাদের 3 জনের ফ্যামিলিতেই আছে বলেই আমরা কিন্তু গৃহিণী থেকে কেউ কর্পোরেট চাকরি করছে, কেউ লেখালেখি করছে, কেউ অন্য একটা কাজ করছে, কিন্তু সেখান থেকে এই বয়সে এসে একটা সংগঠন দাঁড় করানোর মতো এই একেবারে কিন্তু মুখের কথা না, 20 জন মানুষকে নিয়ে, 40 জন মানুষকে নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করা অনেকখানি কিন্তু সেটার পেছনে সময় দিতে হয়। তা আমাদের আসলে পরিবারের সাপোর্টটা যদি স্বাচ্ছন্দ্যময় না থাকতো তাহলে আমরা সেটা করতে পারতাম না। তো সেই জায়গা থেকে বলবো যে আলহামদুলিল্লাহ আমরা ব্লেসড। মানে এক কথায় স্বাচ্ছন্দ্যময়তা স্বচ্ছন্দ আনে জীবন, একদম। এবং সেটা এই 3 জনের জীবনেই খুব সুন্দর মতো আছে। এটাই। এবং যারা এতক্ষণ তাদের কথা শুনছো এবং দেখছো, অনেক কিছু কিন্তু শেখার আছে, অনেক কিছু। আমি তো অন্তত এতক্ষণে মানে ডজন শিক্ষা গ্রহণ করে ফেলেছি, এবং আরও যতক্ষণ আড্ডায় থাকবো ততক্ষণ আরও বেশি জানবো বলে আশা করছি। বিরতি থেকে ফিরে আসে তারপরে আমরা আবার গল্প করব, ঠিক আছে? আবারও সময় হলো বিরতিতে যাবার, এবং আমি বিশ্বাস করি যে তোমরা আমাদের সাথেই থাকবে, সেই বিশ্বাস নিয়ে যাচ্ছি। ফিরবো একটু পরেই। এই যে ফিরে এলাম, স্বাচ্ছন্দ্য যেখানে সেখানে তোমরাও স্বাচ্ছন্দ্যময়তায় ভাসতে থাকো কিছুক্ষণ এবং আমাদের সাথেই থাকো। আরে বাবা, যুক্ত হয়েছে আমাদের সাথে নাহিদা আপা, কি সুন্দর হাসি, ঝকঝকে মুক্তার মতো দাঁত, ঝুমুর আপা মিটি হাসছে। আর সবচেয়ে কিউট আমাদের, মানে আমার কাছে এখন মনে হচ্ছে সেটা হলো পরমা আপা। আমি পরমা আপার কাছে প্রথম শুনতে চাচ্ছি। এই প্রথমেই অতিথিদের সবাইকে চেনা আমার খুবই পরিচিত মুখ। বাহ। তো তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকেই। কিন্তু আমি আজকে বলবো যে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে দুঃখে সুখে কথা বলা, বেদনা, দুঃখ সুখ বেদনা ভাগাভাগি প্রকাশ করা। করতে, এবং সব সময় কোনো না কোনো বিষয় নিয়ে লিখতে বিশ্রামহীন ভাবে আমি লিখতে চাই। আমি শুধু প্রত্যেক দিন আমি লিখি। স্মৃতি কথা আমার সবচেয়ে প্রিয় বিষয়। আমি লিখতে থাকি, আমি জানি না কখন গিয়ে শেষ হবে আমার সেই লেখা। আপনাদের সবার দোয়া চাই আমি। একদম, আর আপনিও আমাদের জন্য দোয়া করবেন, খুব ভালো থাকবেন। এবার ঝুমুর আপা, একটু ঝুমঝুম করে আমাদের জন্য কিছু উপহার দিন। শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা আপু, শুভ তোমাকে খুব সন্ধ্যা। সুন্দর লাগছে, মাশাআল্লাহ।
আসলে আপু তো পরম আপু যা বললো এটাই আসলে স্বাচ্ছন্দ্য তখনই হয় যেটা আমার যেটা ভালো লাগবে, যেটা আমি নিরাপদ পাবো, আমি শান্তি পাবো, আমি তৃপ্তি পাবো, সেখানেই আমার স্বাচ্ছন্দ্য। আর স্বাচ্ছন্দ্য মানে তো আরাম নয় আপু, তাই না? স্বাচ্ছন্দ্য মানে হচ্ছে এমন একটি প্রশান্তি যা তোমার হচ্ছে মনের গভীরে শান্তি আনে, তৃপ্তি আনে। মোট কথা স্বাচ্ছন্দ্য আমি যেখানে আমার ভালো লাগবে, যেখানে আমি সবকিছু করতে পারবো। দেখো ব্যস্ততার মধ্যেও দুশ্চিন্তার মধ্যেও কিন্তু স্বাচ্ছন্দ্য আমাদের প্রশান্তি আনে। ধন্যবাদ আপু। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ। এবারে নাহিদা আপা আনমিউট করে হ্যাঁ বলুন। আপা, আসসালামু আলাইকুম, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। সালাম, শুভ আসলে সন্ধ্যা। সবার মতো স্বচ্ছন্দটা আসলে আমি যেখানে ভালো থাকবো, সবকিছু যখন আমার মনে কোনো জবাবদিহিতা করতে হবে না, মানে আমার ভয় পেতে হবে না, যে জায়গায় আমি নিঃসংকোচে যেখানে আমি সবকিছু করতে পারবো, চলতে পারবো, বলতে পারবো, সবার সাথে থাকতে পারবো, ওইটাই আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। আবার সব জায়গায় কিন্তু স্বাচ্ছন্দ্য হয় না, স্বাচ্ছন্দ্য বোধও করা যায় না। অনেক সময় দেখা যায় নিজের আপনজনদের কাছে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না, আবার কিন্তু অনেক দূরের কারো কাছেও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। তো স্বাচ্ছন্দ্যটা হচ্ছে আসলে নিজেই নিরাপদ থাকা, অন্য কারো কাছে নিরাপদ থাকা, মানে নিঃসংকোচে সবকিছু বলতে পারা, করতে পারাটাই হচ্ছে আসলে স্বাচ্ছন্দ্য। বাহ, অসাধারণ। এই যে সঙ্গীতার দিক থেকে আবার আসি, হ্যাঁ, এই যে আমাদের নাহিদা আপা বললেন যে অনেক সময় আপন মানুষের কাছেও স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না, এটার ব্যাখ্যাটা কেমন? কথা তো ধ্রুব সত্য, একদম না? এক নম্বর কথা। আর আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, এটা আমি একটা প্র্যাকটিস করে দেখেছি, আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন যদি ভুল বলে থাকি। আমি বেশ অনেকটা বছর ধরে একটা জিনিস প্র্যাকটিস করছি, যে কিভাবে যে কোনো পজিটিভ যে জিনিসগুলো আছে, পজিটিভ মেন্টালিটির মানুষ বলি, একটা পজিটিভ লেখাও তো একটা ভালো জিনিস, তাই না? একটা গান শোনা এটাও ভালো জিনিস। আমি যদি আমার ধর্মের থেকে একটু পাঠ করলাম, এটাও একটা পজিটিভ কাজ। যেই মানুষটা আমাকে ভালো কথা বলে, তার আশেপাশে ঘুরঘুর করা, এটাও পজিটিভ কাজ। তো আমাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলে যেই মানুষগুলো আসলে নেগেটিভিটির চর্চাগুলো করে। কারণ একটু আগে আপনি বলছিলেন যে এটা কিন্তু সংক্রামক, ভালো লাগাটা সংক্রামক, একইভাবে কিন্তু নেতিবাচক জিনিসগুলোও সংক্রামক অনেকটা। আমরা আপনি দেখবেন যে এই যে ফেসবুক বলি বা সোশ্যাল মিডিয়া যেই অ্যালগোরিদমে চলে, এই অ্যালগোরিদমটা কিন্তু মানুষের ব্রেন থেকে নেয়া, এটা সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন। আমি খুব ছোট মানুষ, ছোট মুখে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি বাংলা কোরআন শরীফটা যেহেতু পড়তে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, সেখানে বারবার বলা আছে তুমি যা করবে আমি তোমাকে সেই দিকে ধাবিত করব। একদম, তুমি যদি ভালো কাজ করো তোমাকে আমি সেই দিকেই পথ করে দিব, তোমাকে জানার দুয়ার খুলে দিব। তুমি যদি নেগেটিভ কিছু চর্চা করতে চাও সেই দিকেই তোমাকে আমি ধাবিত করব, কারণ তোমাকে আমি ব্রেন দিয়েছি, ভালো মন্দ বিবেচনার জন্য বিবেক দিয়েছি, তুমি কোনটা করতে চাও। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে কাছের মানুষরা যাদের সঙ্গে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি না, যাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে আমি তাকে খুব বিশ্বাস করে একটা কথা বললাম, কিন্তু সে হয়তো পরবর্তীতে আমাকে নিয়ে উপহাস করলো, তো সেই জায়গা থেকে আমি মনে করি আমার ফুল বাগানটাকে আমি কোনো রকম গরু, ছাগল, ভেড়া কিংবা কাক পক্ষী যারা আমাকে ডিস্টার্ব করবে সেই বাগানটা আমি নষ্ট করতে দিব না। আমার বাগানটাকে আমি প্রতিদিন নিরকাচি দিয়ে আমি আগাছা পরিষ্কার করি, যত্ন করি, তাকে গান শোনাই, তার কথা শুনি, সেই জায়গাটা ধরে রাখার এবং পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা কিন্তু সবার আগে আমার। একদম একদম কথা। ওই যে ওই কারণে আসলে ধর্মীয় কোনো গ্রন্থই কিন্তু অনাচারের কথা বলে না, অবিচারের কথা বলে না। এই যে কবি বলেছেন যে জল হয়ে গলে যাও, তো জল কিন্তু যেদিকে গড়াতে চায় মাটি কিন্তু সেদিকেই নিয়ে যায়। তো এই জন্য স্রষ্টার কাছে আমরা যা চাইবো তা যদি, ওই যে শুরুতে একটা সুন্দর কথা বলেছিলেন যে কায় মনে বাক্যে আমি যমজ বাচ্চা চেয়েছিলাম, তো এই গায়ে মনে বাক্য ব্যাপারটা যদি আমরা ভেতরে ধারণ করি তাহলে আমার মনে হয় এই পৃথিবীতেও আমার সব কিছু পাওয়া সম্ভব, এবং যে পৃথিবী আমি দেখিনি, বিশ্বাস করি যে আরেকটা পৃথিবী আছে যেখানে আমি যখন এখানে থাকবো না সেখানে থাকবো, সেই পৃথিবীতেও আমার মনে হয় যে সুন্দর করে সেটি পাওয়া সম্ভব। আর একটু ছোট্ট অ্যাড করি আপা, একটু নাহিদা আপার কথা রেশ ধরে, আমার সমস্ত বন্ধুত্ব হচ্ছে এটা দেখাবার বলার জন্য না, আমি খুব বেশি ওইভাবে যদি বলি যে যেটা দেখতে পাওয়া যায় একজন মুসলিম হিসেবে, আমার যেহেতু ধর্ম ইসলাম, সেই জায়গা থেকে হয়তো আমাকে দেখা যায় না,
হ্যাঁ, আমি দেখিয়ে করাটা পছন্দও করি না, কিন্তু আমার প্রথম বন্ধু হচ্ছে আমার সৃষ্টিকর্তা। একদম। আমার যত অভিযোগ, আমি কোনোদিনও হয়তো আমার সবচেয়ে পরম বন্ধু ওরা, আমি হয়তো ওদের কাছে বলার আগে 10 বার চিন্তা করবো যে আগে আমার জায়গা মতো বলতে হবে। একদম। আমার যদি কোনো প্রচন্ড মেজাজ খারাপ থাকে, আমি কিন্তু ওনার সঙ্গে কথা বলি, সেটা জায়নামাজে হোক, আমি ড্রাইভ করতে করতে না, হোক, হ্যাঁ, হ্যাঁ, বাজার একদম, করতে করতে একদম। হোক। এবং ওই যে বললাম কায়মানো বাক্যে সেই যমজ বাচ্চা, এবং পরে যে আমার ছেলে, 2টা মেয়ে হয়ে গেছে, এখন তো আর হয়তো দিবে না, 2টা তো হয়েই গেল, সেটাও আল্লাহর কাছে 3 বাচ্চা আমি রীতিমতো ঝগড়াঝাটি করে নিয়ে আসা। হ্যাঁ, যে যমজ বাচ্চা 6 মাস পর্যন্ত আইডেন্টিফাই হয়নি, তা রীতিমতো আমি ওনার সাথে ঝগড়া করতাম যে আপনাকে তো আমি তো ডাকবই না, আপনি যে চায় না তাকে দিচ্ছেন, কত মানুষ দেখে কান্নাকাটি করে হাসপাতালে, কেন যমজ, আর আমি যে এত চাচ্ছি আপনি তো দিচ্ছেন না। তো চাওয়ার মতো চাইলে সৃষ্টিকর্তা শোনেন। দেবে না? এবং যদি কোনো অভিযোগ করার থাকে, আমি আমার সকল দর্শক যারা দেখছেন তাদের কাছে বলবো, যার যে ধর্ম, আপনার সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলেন, তার কাছে অভিযোগ করেন যে আমার কষ্ট হচ্ছে, আমাকে আপনি শান্তি দেন, এবং যিনি আমাকে কষ্ট দিচ্ছেন তাকে এত ভালো রাখেন, এত তাকে সমৃদ্ধ রাখেন যেন আমাকে নিয়ে ভাবার তার সময়ই না হয়। একদম, বাহ, অসাধারণ। আসলে এই যে আমি যখন আসছিলাম না, আমি অবাক হয়ে দেখলাম যে আমার ড্রাইভার বলছে, আমি ওর সাথে কথা বলতে বলতে আসছি, যে ও উল্টাপাল্টা গাড়ি না চালায়। বলছে মাত্র 20 দিন, সে 3 মাস হলো ড্রাইভিং শিখেছে, আর মাত্র 20 দিন সে গাড়ি চালাচ্ছে। আমি একদম আর কাউকে কিছু না বলে প্রথমে ভাবলাম যে মেয়েকে বলবো যে তুমি কি গাড়ি ঠিক করে দিলে, পরে আমি আল্লাহকে বললাম যে তুমি যেহেতু আমাকে যাত্রী করেছো আল্লাহ, তাহলে তুমি আমাকে নিরাপদে এবং সময় মতো পৌঁছে দাও। এবং সত্যি কিন্তু আমি নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে, আজকে স্বাচ্ছন্দ্য যেখানে সেখানে পৌঁছে গেছি। একদম একদম। শিরিন বেবি, কেমন নামটা শুনলে আমার মা এরকম মাঝে মাঝে আমাকে বলতো যে আমার বেবি, আমার বেবি। তো আমি যতবার ওর দিকে তাকাচ্ছি, শিরিন বেবি নামটা আমার মনে আসছে, ততবার আমার মার চেহারা আসছে চোখের সামনে। তো এই যে আমরা যেখানে আছি, স্বাচ্ছন্দ্য যেখানে সেখানে আছি, তো সুন্দর একটা বিষয় নিয়ে এসেছে যে ধর্ম, আসলে যার যার ধর্মের বিষয়টাই কিন্তু শান্তির জায়গা, প্রশান্তির জায়গা। তো যেখানে আমার কাউকে কিছু বলার নাই, সেখানে আমার জন্য একজন আছে, বলে লাভও নাই, লাভও নেই, একজন আছে। তো এই ব্যাপারটাকে লেখক শিরিন কিভাবে দেখে? আমিও তো মানুষ, আমিও জানি আমাকে একজন সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন আমাকে কোথায় নিচ্ছেন, আমার ভবিষ্যৎ কি আছে। এবং যেটা আপনিও বললেন, কোনো ধর্মীয় অনাচার চায় না, অশান্তি চায় না। প্রত্যেকটা ধর্মের আখলাক যদি বলি, সেটা তৈরি হয়েছে, সেটা নিয়ম করা হয়েছে মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য। আমি চলছি মানুষের সাথে। আর ধর্মের যেটা আমি সৃষ্টিকর্তাকে পাবো পরবর্তী জীবনে, সেটা আমার তখনকার জীবনের। কিন্তু আমি এখন বর্তমানে যে জীবনে আছি, সেই জীবনে আমি মাহির সাথে, আমি সঙ্গীতার সাথে, আমি আপনার সাথে, আমি তো আপনাদের সাথে ভালো চলার কথা, তাই না? তো সেখানে তো আমার সেই চিন্তাই রাখতে হবে যে আমি কিভাবে ভালো থাকবো, ওদেরকে কিভাবে ভালো রাখবো। তো ওদেরকে যখন আমি ভালো রাখবো, তার মানে আমার চরিত্র কি হতে হবে? মানব চরিত্র যদি সর্বশ্রেষ্ঠ চরিত্র, মানুষ যদি সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়, তাকে সেই জায়গায় যেতে হবে। এবং সৃষ্টিকর্তার ওইখানে যখন আপনি জানবেন যে সৃষ্টিকর্তা এই নিয়ম রেখেছে, মানুষের জন্য রেখেছে, মানুষের ভালোর জন্য, আপনি তখন নিজেই চলে যাবেন। এবং সৃষ্টিকর্তা আমার মনে, এটা এমন একটা জিনিস, অন্তর্যামী, উনি জানেন আমি যে কোনো কাজ পা ফেলার আগেই আমার মাথায় আসে উনি তো দেখছেন। একটা জিনিস আমাদেরকে শেখানো হতো, আল্লাহ দেখছেন। আমার ধর্মে একদম আমরা যখন বড় হয়েছি, তুমি মিথ্যা বলো না, আল্লাহ দেখছেন, তখন অতটা চিন্তা করিনি না। এখন কিন্তু চিন্তা করি, কিন্তু হ্যাঁ, প্রতি পদে যে আল্লাহ দেখছেন, মানে তার মানে আর কাউকে, আপনাকে না জানিয়ে আমি একটা কাজ করতে পারছি, কিন্তু আপনার পেছনে করছি, কিন্তু যিনি জানার তিনি জানছে। তো তিনি জানছে, কিন্তু আমি কি হচ্ছে, আমার অশান্তি হচ্ছে। আমি হয়তো আপনার সাথে কাজটা শান্তির কোনো মাপ নেই। তো আমি কেন আমার এই যে স্বাচ্ছন্দ্যের জীবনটাকে কেন অশান্তিময় করব? কেন আমি আমাকে কষ্ট দেব? আমি নিজের কষ্টটা ভুলতে পারবো, আরেকজনকে দেয়া কষ্ট, আরেকজনের সাথে অশান্তিকর কষ্ট, ওটা তো আমাকে কুড়ে করে খাবে, ঘুমাতে দেয় না। এই যে আমার আয়নার সামনে আমি দাঁড়াতে পারবো না, এই যে নিজে সুন্দর করে সেজে বেরিয়ে আসছি, আমার কোনো চিন্তা নেই, কারণ আমি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করি না, কোনো মানুষকে ঠকাই না, কারোর সাথে মিথ্যা বলি না, 2 নম্বরই কোনো কাজ আমরা করি না। এমনকি যে সংসারের কথা বললেন, সেখানেও কিন্তু সেই বিশ্বাসটা নিয়েই এত দূর আসছি। একটা কথাও বলতে পারবে না, চোখ বন্ধ করে বিশ্বাসটা রেখে দিয়েছি যে ঠিক আছে, আমাদের মধ্যে কিন্তু অবিশ্বাস নেই। এই জায়গাটা যদি রাখেন, শ্রদ্ধা, বিশ্বাস, সম্মান, হ্যাঁ,
তাহলে কিন্তু আপনার সবকিছু অসাধারণ স্বচ্ছন্দে। অসাধারণ। মাহির সেটাই। কাছে পরে আসব। এই যে বিশ্বাস অবিশ্বাসের যে দোলাচল, সেখান থেকে বিশ্বাসটুকু নিয়ে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে একটুখানি বিরতিতে যাচ্ছি। বিরতি শেষে আবার ফিরব বিশ্বাস নিয়ে, স্বচ্ছন্দ যেখানে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি বিশ্বাস করছি তোমরা আমাদের সাথেই ছিলে এবং সাথেই থাকবে। বিরতি শেষে ফিরে এলাম। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা মাহির কাছে বিশ্বাস নিয়ে একটু, যেহেতু ওরা দুজন বলে ফেলেছে, দুই বন্ধু, অবশ্যই। হ্যাঁ তৃতীয় বন্ধুকে বলতে হবে, আর তারপরে কবিতা শুনবো। অবশ্যই। ও যে বললেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একদম। আমি খুব ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্মান্ধ নই। তো এটাই হওয়া। আমার বিশ্বাস আছে যে আমি যতটুকু করি আমার আল্লাহ সবই দেখছেন। একদম। এবং আরেকটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আমার প্রত্যেকটা স্টেপ দেওয়ার আগে আমার যেটা সঙ্গীতা বলল যে কথা বলা, আমার সেই কর্তার সাথে যে কথোপকথন, সেটার উপর আমার বিশ্বাস আছে যে আমি যেটুকু চাই তার কাছে, বা যতটুকু আমার প্রাপ্তি আছে, সেটা ওনার নিজ হাতেই উনি আমাকে দেন। এবং আমার পথ চলায় বা আমার যত মানুষের লাইফে উত্থান পতন তো আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। আপস অ্যান্ড ডাউন না থাকলে আসলে জীবনের মর্মটাই বোঝা যায় না, আর বোধটাও জাগ্রত হয় না। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আল্লাহ পাক আমাকে প্রত্যেকটা মুহূর্তে হয়তো পরীক্ষায় ফেলেছেন, কিন্তু পর মুহূর্তে কিন্তু ওই পরীক্ষাটাকে আবার কিন্তু উনি কিন্তু ফলাফলটাও দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে। তো সেই বিশ্বাসের জায়গা থেকে আমি সবসময় বিশ্বাসটাই আমার শক্তি, বিশ্বাসটাই আমার ভরসা। আমি যে কোনো মানুষকে যে কোনো জিনিস যে কোনো সময় বিশ্বাস করতে পারি। বাহ। ঠকি, বাট তারপর বিশ্বাস করি। তারপরে মনে হয় যে হ্যাঁ, না, আমি এই তো বিশ্বাস, এটা করে, আমার হ্যাঁ, জায়গা থেকে আমি একদম। ক্লিয়ার। মানে আমি তো আমার কাছে জিতে আমার গেছি। কাছে তো ক্লিয়ার। এখন কে কি ভাবলো সেটা তো আমার ইয়ে করার কিছু না। দরকার নেই। আমি যেহেতু নারী দিবস গেল, তো সেই নারী দিবস রেশটা রয়ে গেছে এবং থাকবে এটা সেই আজীবন, রেশটা একটু যতদিন, মানে হ্যাঁ, যতদিন কারণ নারী আমাদের থাকবে। মেয়েদের এই যে মেয়েরা কিন্তু আজকাল ওই যে মেয়ে মানুষ বলে একটা গালি শোনে, একদম। এই গালিটা খুব কষ্টের, আমি খুব কষ্ট বোধ করি। তো সেই জায়গা থেকে আমার একটা ছোট্ট লেখা বাহ। আমি একটু পড়ে শোনাতে চাচ্ছি। কবিতাটার নামই হচ্ছে মেয়ে মানুষ, আচ্ছা আচ্ছা। স্বরচিত। আচ্ছা, একটা গল্প কি বলতে পারবে মেয়ে মানুষ ছাড়া? এই যে এত কিছু, এত আয়োজন, কোনো কিছুই কি আছে মেয়ে মানুষ শূন্য? চেয়ে দেখো চারিধার, আষ্টে পৃষ্ঠে লেপ্টে জড়িয়ে আছো মেয়ে মানুষের আঁচল। রসই ঘর থেকে মহাকাশ, সবখানে আছে মেয়ে মানুষের পরশ। তুমি, আমি, আমরা, সংসার নামক খেলাঘরে যেথায় মেলেছ যে বাজার, সেথায় কি আছে মেয়ে মানুষের কোনো ছাড়? তবে তবে কেন এত অবজ্ঞা, কেন এত তুচ্ছ তাচ্ছিল্য? বারবার মেয়ে মানুষ বলে করো গালমন্দ, যেখানে এই মেয়ে মানুষ নিয়ে বিশ্ব তুমি করো বিজ্ঞাপনের পণ্য। একদম। সুযোগ পেলেই তুমি সমাজ কামবাসনায় মাতো, মেয়ে মানুষের গ্রীবা থেকে নাভিমূল, ওষ্ঠ, নেত্র সবই তোমার কাছে বড়ই আকর্ষণীয়। সেখানেই মেয়ে মানুষের অধিকার এলে বেমালুম উষ্ঠা মেরে যাও তখন সব ভুলে। অদ্ভুত অদ্ভুত যত হিসাব নিকাশ চায়ের পেয়ালায়, মুখের ভাষায় মিটিং মিছিল আর সভা ব্যানারে, কাগজ কলমে সবই ফাঁকি, সবই মন ভুলানো গান, জারি সারি আর ওয়াজ মাহফিল। আজ যে তুমি দাঁড়িয়ে আছো এত খই ফোটাচ্ছ, এর পেছনেও খুঁজে পাবে মেয়ে মানুষের নারী সত্য। হ্যাঁ, একদম অসাধারণ। আচ্ছা, এই দুজনের কাছে আসবো আমি একটু, মানে হাসিনা আপা এই যে হাততালি দিচ্ছে কবিতা শুনে, আরো দুজন আছে হাততালি দিতে হবে, তার আগে আমাদের জন্য কিছু বলুন। হাসিনা আপা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম শুভ সালাম। সন্ধ্যা সবাইকে, ধন্যবাদ। অসাধারণ একটা কবিতা পড়লো আপু আমাদেরকে নিয়ে, একদম। অনেক ধন্যবাদ। আর যে বিষয়টা আজকে বিশ্বাস, আসলেই তো আপু বিশ্বাস তো সবকিছুতেই করতে হবে, আজকের করি বিষয় এবং করে স্বাচ্ছন্দ্য, করে যেখানে স্বাচ্ছন্দ্য খুঁজতে গিয়ে বিশ্বাস জি। চলে এসেছে। হ্যাঁ, তো ওই স্বাচ্ছন্দ্যের কথাটাই বলতে চাচ্ছিলাম পরে আর কি, যে স্বাচ্ছন্দ্যটা যখন আমরা খুঁজতে যাব তখন ওখানে কিন্তু বিশ্বাসটা থাকতে হবে। আত্মবিশ্বাসটা না থাকলে কিন্তু ওই স্বাচ্ছন্দ্যটা আমি খুঁজে পাবো না।
তো এরকম দেখা গেছে অনেক সময় অনেক কিছু করতে গেলে আমরা হোঁচট খাই, ঠকি, কিন্তু তারপরও আবার হচ্ছে ওই বিশ্বাসটা নিয়েই স্বাচ্ছন্দ্যে কাজগুলোর মধ্যে এগিয়ে যাই। সেটা হইতে পারে পারিবারিক, লেখাপড়ার বিষয়, চাকরি ক্ষেত্রে, সব বিষয়ে কিন্তু আপু। কারণ আমি যদি বিশ্বাসই না করতে পারি, ওইখানে আমি স্বাচ্ছন্দ্য পাবো না কাজ করতে গেলে, বা যে কোনো কিছু অগ্রযাত্রাতে যদি আমি আগাইতে চাই, যে কোনো কাজ নিয়ে, যে কোনো একদম বিষয় নিয়ে, একদম ওইখানে যদি আমার ওই ইয়েটা না থাকে, ওইটা আমি আগাইতে পারবো না কিন্তু। অনেক স্বাচ্ছন্দ্য অনেক আসবে না ধন্যবাদ আমার এই আপা কাজগুলোতে। আপনাকে। আমরা স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে চাই, সময় সংক্ষিপ্ত, সাথেই থাকুন। হ্যাঁ, কবিতা। আমরা আজকে 3 বন্ধু চিন্তা করেছি, কয়দিন আগে যেহেতু নারী দিবস গিয়েছে, তো আমরা নারী দিবসকে মাথায় রেখে আজকে আসছি, নারীদের অনুষ্ঠানে এসেছি। নারী দিবসে একটা লেখা লিখেছি, সঙ্গীতাটা দিয়ে শেষ করব আমরা। আচ্ছা, সেটা হলো নারী তুমি মানুষ হতে শেখো, আমার লেখা, সেটা পড়ছি। নারী তুমি মুখ খোলো, নারী তুমি চিৎকার করো, তোমার সভ্যতা ভব্যতাই আজ তোমার গলার বেড়ি, কণ্ঠ ছাড়ো জোরে, তোমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের মুখোশ খোলো। লিপস্টিক পরা ঠোঁটকে কামনার বস্তু বানিয়ে রেখো না, দুজোড়া ঠোঁট নেড়ে কথা বলা শেখো। নারী তুমি মিষ্টি কণ্ঠী না হয়ে প্রয়োজনে বজ্রকণ্ঠী হও, কাজল পরা চোখে কামনার আগুন না জ্বালিয়ে অন্যায়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার দীপ্তি জ্বালো। গলার হাড় বাজু বন্ধ দিয়ে অত্যাচারকে শিকলে আটকে বন্দি করা রপ্ত করো। হাতের কাকুনকে ঋণিঝিনি বাজতে দিও না, তাতে ঝংকার তোলো নির্যাতনের প্রতিবাদে। পায়ের ঘুঙুরে মন মাতানো নাচে মোহবিষ্ট করার মন্ত্র না শিখে অপরাধীর অন্তরে ভয়ের সঞ্চার করো। আধার কালো কেশ দুলিয়ে শান্তির পরশ বুলিও না, মেঘের গুরুগম্ভীর ডাক ছেড়ে চাবুকের সপাট আঘাত হানো ওই কুতকুতে লোলুপ দৃষ্টির অমানুষগুলোর দণ্ডে। চিকন চিরল দাঁত ও নেল পলিশে সাজানো নখ দিয়ে আঁচড়ে খুবলে দিতে শিখো অসভ্য ইতর জানোয়ারদের। নারী তুমি প্রয়োজনে হতে শিখো হায়না। নারী তুমি মা, মা মানেই সকল অত্যাচার সহ্য নয়, মা মানে ভারবাহী গাধা নয়, মা মানে সংসারের হাল টানা বলদ নয়, মা মানে সন্তান পালনে নিঃস্ব হওয়া নয়, মা মানে সবার মুখে খাবার তোলা নয়, মা মানেই ঘাম মোছার আঁচল নয়, মা মানে নিজের সুখ বিসর্জন দেয়া কামলা নয়, মা মানে বৃদ্ধা বয়সে অসহায় দাঁড়ে দাঁড়ে ফেরা নয়। মায়ের এই রূপ তুমি পাল্টে দিলেই আজকের নারী তার অধিকার ফিরে পাবে। তুমি নিজ গৃহে অধিকার আদায়ে সচেতন হও। নারী তুমি স্বভাবে পুরুষ হতে শেখো, বিধবা হয়ে না, নিজের প্রয়োজনে। নারীর প্রতি অত্যাচারে নারীর পাশে দাঁড়াও, অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হও। অন্যায়কে প্রশ্রয় দিও না আঁচল তলে, তোমার আঁচল বিছিয়ে রাখো তোমার সম্মান করা মানুষের জন্যে। ক্লান্ত শ্রান্ত সে মানুষগুলোর ঘাম মুছিয়ে দাও তোমার আঁচল ছায়ায়। তোমার সৌন্দর্য মায়া মমতা শুধুমাত্র অমানুষ নামের পুরুষের জন্য নয়, মানুষের জন্যে। মানুষের জন্যে তুমি মমতাময়ী নারী হয়ে জ্বলে ওঠো। নারী মানে অধীনস্থ নয়, নারী মানে শুধু আকর্ষণের শরীর নয়, নারী মানে ভারাক্রান্ত মন, অনাহারে ক্ষুধার্ত, ব্যথায় ব্যথিত, আঘাতে আঘাতে জর্জরিত। নারী তুমি মানুষ হতে শেখো। বাহ, অসাধারণ। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তারপর সঙ্গীতার উচ্চারণের মাধ্যমে আমরা শেষ করব। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আগামীকাল দম্পতি দিবস, এই যে পারিবারিক যে একটা সুন্দর কথা বললো, তোমাদেরকে দম্পতি দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। দেখা হবে আবারও আগামী আড্ডায়। সেই পর্যন্ত অনেক ভালো থাকতে হবে, পরিবারের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ। আমি আমার নিজের লেখা একটা কবিতা, এবং এই কবিতাটা লিখবার কারণ হচ্ছে আমরা যারা এই যান্ত্রিক শহুরে জীবন যাপন করি, সেই জায়গা থেকে প্রতিটা মানুষের মনস্তত্ত্বকে কিছুটা হলেও ছুঁয়ে দেখবার চেষ্টা থেকে এই কবিতাটা লেখা। কবিতার নাম আদি শঙ্খচিল। যে আমাকে তুমি প্রতিদিন দেখো, সে আসলে ঠিক আমি নই। তার ভেতরে লুকিয়ে থাকে বহু পুরনো এক আমি, যে কোনোদিন প্রকাশ পায় না, কোনো মঞ্চে ওঠে না। সে সাহেবী কায়দায় অফিস করে না,
নিত্যদিনের বাহারি রান্নার ঝোলে ঝালে ডুবে মরে না, কোনো বৈভবের কোলাহলেও হারিয়ে যায়